স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিদিশা। এবারে জানাবো খবরে বিস্তারিত। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে নিজেদের পাওনার বেশিরভাগই পায় না বাংলাদেশ। চূড়ান্ত ঘোষণাপত্রে বাংলাদেশ যেন উপযুক্ত ক্ষতিপূরণ পায় সেই বিষয়টি আনুষ্ঠানিক বক্তব্যে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের অন্তত 20টি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে দেখা করেন তিনি। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা দেখা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে। সাক্ষাতে সংস্কার ও সমৃদ্ধ দেশ গড়ার যাত্রায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তুরস্কের প্রেসিডেন্ট। এদিকে স্থানীয় সময় দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গ্লোবাল সাউথ ফোরামভুক্ত জলবায়ুর পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশগুলো যেন উপযুক্ত ক্ষতিপূরণ পায় তা তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস সবাইকে ডেকে বলেছেন যে যাতে আমাদের এই যে আমাদের যে পুরো এফার্টটা যাতে পুট আপ করি, যাতে সবাই মিলে আমাদের ডিমান্ডটা যাতে ফাইনাল ডিক্লারেশনে আসে। বুধবার জলবায়ু সম্মেলনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিবছর বিশ্বের নানান দেশে জলবায়ু সম্মেলন বসে জাঁকজমকপূর্ণভাবে, কিন্তু ক্ষতিগ্রস্ত দেশগুলো যেই প্রতিশ্রুত অর্থ পাওয়ার কথা সেই অর্থই ঠিকঠাক পাওয়া যায় না। এবছর বাংলাদেশ চায় প্রতিশ্রুত অর্থ যেন ঠিকঠাক মতো পাওয়া যায়, সেই প্রতিশ্রুতিটা যেন বিশ্ব নেতারা দেয় বাংলাদেশকে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, বাকু, আজারবাইজান। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অর্থ খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সবার আগে উন্নত বিশ্বের মানুষের অভ্যাস পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। COP29-এর দ্বিতীয় দিনে তরুণদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে স্থানীয় সময় বিকেল 5টায় অর্থনীতিতে ক্ষুদ্র কৃষকদের অংশগ্রহণ শিরোনামে এক মতবিনিময় সভায় অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঞ্চালনায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। গ্রামের নারী কৃষকদের কি করে স্বাবলম্বী করেছে গ্রামীণ ব্যাংক তুলে ধরেন তা। প্রধান উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে, নারী কৃষক বৃদ্ধি পেলেও তারাও হুমকির মুখে। ক্ষুদ্র কৃষকদের সুবিধা বৃদ্ধি করতে গ্রামীণ ব্যাংকের মতো সেবা চালু করার কথা বলেন তিনি। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি। বর্তমান সময়ে নারী কৃষক বৃদ্ধি পেলেও তারাও রয়েছে চ্যালেঞ্জের মুখে। এমন অবস্থায় কৃষকদের জন্য গ্রামীণ ব্যাংক সেবা চালু হলে সবাই উপকৃত হতে পারে। প্রধান উপদেষ্টা কার্বন নিঃসরণ কমানোর কথা বলেন। উন্নত বিশ্ব কার্বন নিঃসরণ কমালে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমে আসবে, তাই সবাইকে একযোগে কাজ করতে হবে। তরুণরাই পুরো পৃথিবীতে পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে জানিয়ে তিনি আশা করেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকেও দেশকে বাঁচাতে এগিয়ে আসবে তরুণরাই। পরে তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লুৎফে সিদ্দিকী জানান, সারাদিনে বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে পরিবেশ রক্ষায় মিটিগেশন ও অভিযোজনের গুরুত্ব তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, বাকু, আজারবাইজান। স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন বছরে $120 বিলিয়ন উন্নীত করার প্রতিশ্রুতি দিল বহুজাতিক ব্যাংকগুলো। জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। যদিও এই সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এর আগে জলবায়ু তহবিলে পুরো বিশ্বকে অর্থায়ন করতে হবে, নইলে মানব জাতিকে চরম মূল্য দিতে হবে বলে সতর্ক করেন জাতিসংঘ মহাসচিব। পাশাপাশি কার্বন মার্কেট পরিচালনার কাঠামোগত পদ্ধতি নিয়েও একমত হন বিশ্ব নেতারা। ইতিহাসের উষ্ণতম বছর হওয়ার পথে 2024। বিজ্ঞানীরা বলছেন, ধারণার চেয়েও দ্রুত গতিতে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। তাদের আশঙ্কা, এরই মধ্যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমিত করার লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে পৃথিবী। এমন প্রেক্ষাপটে আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনে একত্রিত হয়েছেন বিশ্ব নেতারা।
সম্মেলনের দ্বিতীয় দিনে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন বছরে $120 বিলিয়ন উন্নীত করার প্রতিশ্রুতি দেয় বহুজাতিক ব্যাংকগুলো। যদিও প্রয়োজনের চেয়ে প্রতিশ্রুত এই অর্থ অপ্রতুল। 2030 সাল নাগাদ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বছরে ওই দেশগুলোর প্রয়োজন হবে $2 ট্রিলিয়ন বেশি। তহবিলের অর্থায়ন বৃদ্ধির আহ্বান জানান জাতিসংঘ মহাসচিবও। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমিত করার সময় ফুরিয়ে আসছে বলে সম্মেলনের প্রথম দিনই সতর্কবার্তা দেন আন্তোনিও গুতেরেস। যদিও গুতেরেসের সতর্কবার্তা শুনতে জলবায়ু সম্মেলনে উপস্থিত ছিলেন না অনেক বিশ্ব নেতাই। In our global economy, supply chain shocks raise costs everywhere. এছাড়া জলবায়ু সম্মেলনের প্রথম দিনে বৈশ্বিক কার্বন মার্কেটের একটি কাঠামো গঠনে আনুষ্ঠানিকভাবে সম্মত হয় অংশগ্রহণকারী দেশগুলো। একে যুগান্তকারী অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। কার্বন ক্রেডিটের মান নির্ধারণের পক্ষে বিশ্ব নেতাদের সমর্থনের মাধ্যমে জাতিসংঘ সমর্থিত একটি কার্বন মার্কেট গঠনের পথ উন্মুক্ত হলো। কার্বন ক্রেডিটের মাধ্যমে কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রে অগ্রগতি অর্জন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। নতুন নীতিমালায় লাইটার জাহাজে পণ্য পরিবহনে খরচ বেড়ে যাওয়ায় সংকটের মুখে আমদানি এবং রপ্তানি কার্যক্রম। এর নেতিবাচক প্রভাব পড়েছে ভোগ্য পণ্যের বাজারেও। নতুন নীতিমালার কারণে নৌপথে আমদানি করা পণ্য পরিবহনে বন্ধ হওয়া একচেটিয়া আধিপত্য আবার ফিরে আসবে বলে আশঙ্কা আমদানিকারক এবং জাহাজ মালিকদের। চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজে পণ্য পরিবহনে 2023 সালে ভেঙে দেওয়া হয়েছিল সিরিয়াল প্রথা। এর ফলে বন্দর দিয়ে আমদানি করা পণ্য দেশের 34টি নৌ রুটে পরিবহনে 20% ব্যয় কমে যায়। গত 15 অক্টোবর নৌ পরিবহন অধিদপ্তর থেকে পণ্য পরিবহন নীতিমালা 2024 প্রণয়ন করায় ব্যয় আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। লাইটার জাহাজের সিরিয়ালভুক্তি, বরাদ্দ ও ভাড়া নির্ধারণের একক দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেলকে। নীতিমালার শর্ত অনুযায়ী বিডব্লিউটিসিসির বরাদ্দ ছাড়া কোনো লাইটার জাহাজ মাদার ভেসেল থেকে পণ্য পরিবহন করতে পারবে না। ভাড়া করা জাহাজ দিয়েও জাহাজে পণ্য পরিবহন করতে পারবে না ব্যবসায়ীরা। এই নীতিমালার বিরোধিতায় আমদানিকারক ও জাহাজ মালিকের একাংশ। তাদের শঙ্কা, পণ্য পরিবহনে খরচ বাড়বে আর তার প্রভাব পড়বে বাজারে পণ্যের দামে। এই সিরিয়াল প্রথার কারণে শুধুমাত্র লাভবান হবে একটা সিন্ডিকেট। বর্তমান সরকারের চ্যালেঞ্জ হচ্ছে ভোগ্যপণ্যের দামটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা। ওই সিন্ডিকেটের কারণে ভোগ্যপণ্যের দাম বাড়বে, দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। তবে ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল বলছে, নতুন এই নীতিমালার কারণে পণ্য পরিবহনের খরচ আরও কমবে। সঠিক সময়ে পণ্য পরিবহন করতে পারলে লাভবান হবে ব্যবসায়ীরা। সরকার কিন্তু সবকিছু বিবেচনা করে গ্যাজেটটা দিচ্ছে। এটাতে সিরিয়ালে চললে কোনো মালিকের কোনো অসুবিধা হবে এটা আমার মনে হয় না। মাদার ভেসেল যত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় ততই অ্যাকচুয়ালি ভোগ্যপণ্যের উপরে প্রভাব কম হবে। মাদার ভেসেলের ড্যামারেজ অনেক হাই, $30-40 হাজার এক একটা জাহাজ একদিন যদি ডিলে করে তাহলে তাকে ড্যামারেজ দিতে হবে। ক্যারিং ফ্রেটও এত বেশি না। ক্যারিং ফ্রেটের চাইতে মাদার ভেসেল যাতে ডিলে না করে সেই দিকে সবাই সর্বাত্মক প্রচেষ্টা থাকা উচিত। এদিকে অতিরিক্ত মুনাফার লোভে পণ্য বোঝাই লাইটার জাহাজ নদীতে ভাসমান অবস্থায় গুদাম হিসাবে ব্যবহার করছে অনেক আমদানিকারক। এতে কৃত্রিম সংকট তৈরি হয়ে আমদানি করা প্রায় সব ধরনের পণ্যের দাম বাড়ছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ফেনীতে সাম্প্রতিক বন্যায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে 8,345টি ঘর, আংশিক 52,065টি। কিন্তু আড়াই মাসেও শুরু হয়নি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম। মেরামত করতে না পারায় ভাঙা ঘরে দিন কাটছে অনেক পরিবারের। আগস্টের ভয়াবহ বন্যায় ডুবে যায় ফেনীর অধিকাংশ এলাকা। তীব্র স্রোতের সঙ্গে ভেসে যায় অনেকের বসতি। জেলার 6টি উপজেলায় 8,095টি কাঁচা ঘর ও 250টি আধাপাকা ঘর সম্পূর্ণ নষ্ট হয়েছে বন্যায়। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 53,433টি কাঁচা ঘর এবং 2,632টি আধাপাকা ঘর। পুনর্বাসনে সরকারি তৎপরতা না থাকায় আড়াই মাস পরও দুর্ভোগ কাটেনি ক্ষতিগ্রস্তদের। তার ফলে তলে বাস করতেছি, 5টা বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টের মাঝে আছে। কিছু আংশিক যদি ঘর সহযোগিতা পায়, বাকি বেশিরভাগ মানুষ কি পায় না। সবাই আশা দেয় 3 মাস ধরে কোনো দিক কিছু করতে পারতেছি না। 3 মাসের ভিতরে আমাদের কাছে কোনো সরকারি লোক আসে নাই, আমাদেরকে কোনো আশাও পাই নাই। আমরা যে রুজি ইনকাম, এই ইনকাম সোর্সে আমরা ঘর বাড়িটা আমরা করতে পারছি না। আমরা ছেলে মেয়ের লই আমরা বহু কষ্টে আছি।
বেসরকারিভাবে যেসব প্রতিষ্ঠান এবং সংগঠন পুনর্বাসন সহায়তায় এগিয়ে এসেছে তাদের কাজগুলো তদারকি করছে প্রশাসন। বরাদ্দ চাওয়া হয়েছে সরকারিভাবেও। খুব শীঘ্রই একদম সম্পূর্ণ ঘর যেগুলো বিধ্বস্ত হয়েছে সেগুলো সরকারিভাবে যে বরাদ্দ সেটা পাবো। পাশাপাশি সরকার ঘরবাড়ি যেগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য টিন এবং টাকা বরাদ্দ দেয়, সেটাও খুব শীঘ্রই আসবে, আমরা যোগাযোগও করেছি। আবাসন, কৃষি, মৎস্যসহ বিভিন্ন খাতে ফেনীতে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩,০০০ কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। প্রায় ১ ঘন্টা পর গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে টেক্স কারখানার শ্রমিকরা। সকাল 8:45টার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকায় তারা টেক্স ফ্যাশন লিমিটেড নামক কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন। এ সময় মহাসড়কটির উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, কয়েক দফা আলোচনার পরও কারখানা মালিক বেতন পরিশোধ করেনি, এ কারণে অবরোধে নামেন তারা। পরে শিল্প পুলিশের সদস্যরা তাদের সাথে কথা বলে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেন। এর আগে গত শনিবার বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে সোমবার পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন TNZ অ্যাপারেলস লিমিটেড কারখানা শ্রমিকরা। গত 3 মাসে অন্তত 25 বার ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল ও চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। হালকা হিমভাব জানান দিচ্ছে প্রকৃতির দরজায় কড়া নাড়ছে শীত। আর শীত মানেই পিঠা পুলির স্বাদ। হালকা শীতেই জমে উঠেছে হরেক পিঠার বিকিকিনি। স্বল্প পুঁজিতেই এই ব্যবসায় লাভবান হচ্ছেন বিক্রেতারা। তবে স্বাস্থ্যসম্মতভাবে পিঠা তৈরি এবং পরিবেশনের উপর জোর দিচ্ছেন ভোক্তা অধিকার। প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আমেজ। শীত আর পিঠাপুলি একে অপরের সঙ্গে লতায় পাতায় জড়িত। হিম হাওয়া বাড়ার সঙ্গে সঙ্গে পিঠা আড্ডাও জমজমাট হতে শুরু করে। ভোর আর সন্ধ্যায় শহরের জনাকীর্ণ স্থানে, রাস্তার মোড়ে কিংবা মহল্লার অলিগলিতে শীতের হরেক পিঠার পসরা সাজিয়ে বসিয়েছেন মৌসুমি পিঠা বিক্রেতারা। সেসব দোকানে পিঠার স্বাদ নিতে ভিড় করছেন ক্রেতারা। দোকানগুলোতে পাওয়া যাচ্ছে ধোয়া ওঠা ভাপা, জিভে জল আনা চিতুই ও মজাদার নারিকেল পুলিসহ নানা ধরনের পিঠা। পিঠার মৌসুমি এই ব্যবসা অনেক দরিদ্র মানুষের উপার্জনের পথ খুলে দিয়েছে। পিঠা বিক্রির আয়ে চলছে অনেকের সংসার। প্রতি পিস ভাপা পিঠা 10 টাকা ও চিতই পিঠা 3 টাকায় বিক্রি হচ্ছে। আমাদের এখানে ভাকা চিতোয়া ডিম বেচাকেনা আলাদা দিলে খুব ভালো হয়। জায়গার ভাড়া টাড়া দিয়ে লোকজনকে বিদায় দিয়ে ঠিক মোটামুটি 4-5 হাজার টাকা আর কি। আমি 20 বছর ধরে ব্যবসা করতেছি, মোটামুটি খেয়ে পরে খুব ভালোই আছি। নানা ব্যস্ততায় যারা ঘরে পিঠা বানিয়ে খাওয়ার সময় পান না, তারা এসব দোকান থেকে পিঠা কিনে নেন। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো বিভিন্ন প্রকারের পিঠা পেয়ে থাকি, যে পিঠাগুলো খেতে অত্যন্ত সুস্বাদু। ভ্রাম্যমান এই দোকানগুলোতে আমরা এটা পায়ে থাকি এবং এটাতে আমরা খুব আনন্দিত এবং খুব মজা করে খাই আর কি। বাবা মার সাথে ভাপা পিঠা খেতে এসেছি, সাথে আছে চিতই পিঠা, আরো অনেক কিছু। তবে স্বাস্থ্যসম্মত উপায়ে পিঠা তৈরি ও পরিবেশন করতে সবার প্রতি আহ্বান জাতীয় ভোক্তা অধিকারের। সামনে যে শীত মৌসুম আসতেছে, সে উপলক্ষে যে রাস্তার সাইডে বা বিভিন্ন দোকানে যে পিঠা উৎসব বা পিঠা বিক্রি করে, সেগুলো আমাদের মনিটরিং রয়েছে। আমরা তাদের নির্দেশনা দিব যে যেন তারা স্বাস্থ্যকর পরিবেশে খাবারটা পরিবেশন বা পিঠাটা পরিবেশন করে। এবং শীত যত বাড়বে, পিঠা বিক্রির তত ধুম পড়বে। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। গল্প লিখে, গল্প বলে সাধারণ মানুষের মন জয় করেছেন তিনি। টেলিভিশনে নাটক লিখে, নাটক বানিয়ে পেয়েছেন আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। নিজের মেজাজে চলচ্চিত্র নির্মাণ করে দর্শক হৃদয় মাতিয়েছেন। জীবিত হুমায়ুন আহমেদ 3 দশক দেশের লেখক হিসেবে রাজত্ব করেছেন সম্রাটের আসনে বসে। আর মৃত্যুর পরও তার পাঠক প্রিয়তার পারদ একটুও নেমে যায়নি। কাজে ভাবনায় সৃষ্টিশীল হুমায়ুন আহমেদের জন্মদিন আজ। গল্পের জাদুকর হুমায়ুন আহমেদ। গল্প, উপন্যাস, প্রবন্ধ, গীতিকবিতা, টেলিভিশন নাটক, চলচ্চিত্র, অবিনশ্বর সৃষ্টিশীলতার অধিকারী হুমায়ুন যেখানেই হাত দিয়েছেন ফলেছে সোনা। মূলত বাঙালি মধ্যবিত্তের জীবন বাস্তবতার দৃশ্যপট মূর্ত করে তোলা হুমায়ুন আহমেদ একই সাথে লিখে গেছেন আবহমান গ্রামীণ বাংলার কথকথা।
নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, অচিনপুর, তোমাকে, দেয়াল, জোছনা ও জননীর গল্পের মতো বহু কালজয়ী উপন্যাসের রচয়িতা হুমায়ুন সৃষ্টি করে গেছেন হিমু, মিসির আলী ও শুভ্রর মতো বাংলা সাহিত্যের তুমুল জনপ্রিয় কিছু চরিত্র। একটা ছিল সোনার কন্যা মেঘবরণকে, সেই সাথে সৃষ্টি করেছেন আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, চন্দ্রকথা, শ্যামল ছায়ার মতো বেশ কিছু কালজয়ী চলচ্চিত্র। নদীর জলে পড়ল কন্যার ছায়া। বিপুল প্রতিভার স্বীকৃতি স্বরূপ জীবদ্দশাতেই পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অজস্র সম্মাননা। বর্ষা ও জোছনা প্রিয় হুমায়ুন আহমেদ ভালোবাসতেন প্রকৃতির সান্নিধ্য। নাগরিক কোলাহল থেকে দূরে গড়ে তুলেছিলেন নিজের চারণভূমি নুহাশপল্লী। সেখানেই বৃক্ষরাজির মধ্যে চিরশায়িত হয়ে আছেন গল্পের জাদুকর। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।